নমস্কার বন্ধুরা, ভালো লাগা থেকে ভালোবাসার নতুন আরেকটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে জন্মাষ্টমী, শনিবার, তাই সেই উপলক্ষে কীভাবে দিনটা কাটালাম, বাড়ির ঠাকুরকে যা একটু অল্প জলযোগে ভোগ দেওয়া, আর আমাদের শ্রীরামপুরেই রাধাবল্লভ মন্দির, যা খুব বিখ্যাত। জগন্নাথ মন্দিরের মতনই এই রাধা বল্লভ মন্দিরেরও কিন্তু আপনার অনেক পুরনো ইতিহাস আছে। সেই সমস্ত কিছুই নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো বলে আজকের এই ভিডিও। আশা করি আপনাদের ভালোই লাগবে। ঠাকুরকে সকাল থেকে সেরকম কিছু করতে পারিনি, তাই বিকালবেলায় ঠাকুরের জন্য একটু কেক, একটু মিছরি মাখন, আর তালের ফুলুরি, নারকেল নাড়ু, ক্ষীর, মালপোয়া সব কিছু দোকান থেকে নিয়ে এসে ঠাকুরকে ভোগ দিলাম। আজকে জগন্নাথ মন্দির পরে নিয়ে যাব আপনাদেরকে। তার আগে চলুন ঘুরে আসি আমাদের শ্রীরামপুরের রাধাবল্লভ মন্দিরে। শ্রীরামপুরের রাধাবল্লভজির যে মন্দিরটি, তারও কিন্তু ইতিহাস অনেক পুরানো। মন্দিরটি 1764 সালে কলকাতার নয়নচাঁদ মল্লিক প্রতিষ্ঠা করেন, তবে ইতিহাসের অনেক পুরনো। কিংবদন্তি অনুসারে রুদ্ররাম নামে এক পণ্ডিত ছত্রায় তার মামার বাড়ি থাকতেন এবং বল্লভপুরে শ্রীরামপুরের কাছাকাছি একটি স্থান শ্রীকৃষ্ণের পুজো করতেন। পরে রুদ্ররামের বংশধরেরা রাধাবল্লভ বিগ্রহকে বর্তমান স্থানে নিয়ে আসেন এবং সেখানেই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরটি মূলত 1764 সালে কলকাতায় থেকে নয়নচাঁদ মল্লিকই প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরের একটা অন্যতম বিশেষত্ব হচ্ছে মন্দিরটি বাংলার আটচালা স্থাপত্যশৈলীর একটি উল্লেখযোগ্য উদাহরণ, যা আমাদের বাংলার ট্র্যাডিশনকে বা ঐতিহ্যকে বহন করে আজও নিয়ে চলেছে। রাধাবল্লভের, যদি আপনারা শ্রীরামপুরে আসেন, রাধাবল্লভের ভোগ খেয়ে দেখবেন। অপূর্ব সুন্দর ভোগ রান্না হয়, তবে যার পালা পড়ে উনি যদি ভালো হন তাহলে ভীষণ ভালোভাবে ভোগ দেওয়া হয়। আমরা অনেকবারই রাধাবল্লভ মন্দির থেকে ভোগ নিয়ে এসে খাওয়া হয়েছিল, তো ভীষণ যথেষ্টই ভালো আপনার ভোগ। চলুন আজকে আপনাদের মন্দিরটা দর্শন করিয়ে আনি, আর এই জন্মাষ্টমীর এই বিশেষ মুহূর্তে শ্রীকৃষ্ণের দেখা পাওয়াও তো বিরাট ভাগ্যের ব্যাপার। আসুন। সন্ধ্যাবেলার দিকে এত জ্যাম হয় না শ্রীরামপুরের রাস্তার জিটি রোডেতে, মানে সত্যি কথা বলতে টোটো, অটো, গাড়ি, বাস, সাইকেল, বাইক, চারিদিকে যেন মানে এত যানজট যে আপনি কোন দিক ছেড়ে কোন দিকে নামবেন সেটাও বুঝতে পারেন না। টোটোয় বসে থাকলে মনে হয় গায়ের ওপর দিয়েই বোধহয় পাশের গাড়িগুলো বেরিয়ে যাবে। দেখছেন কীরকম জ্যাম। চলুন, এসে গেছি মানিকতলার কাছেই শ্রীরামপুরের আপনাদের এই ঠাকুরবাড়ি স্ট্রিটেই আপনাদের রাধাবল্লভ মন্দির। এই মন্দিরের প্রবেশপথ। মন্দিরটা সংস্কারের কিন্তু যথেষ্ট দরকার আছে। হ্যাঁ, তবু ঠিকঠাকভাবে রাখা হয়েছে ঠিকই, তবে অনেক বেশি সংস্কারের প্রয়োজন এখানে আমার মনে হয়। আলো দিয়ে বেশ সুন্দরভাবে সাজিয়েছে। আজকে মন্দিরে সেরকম ভিড়ও নেই, কিন্তু হয়তো সকালের দিকে ছিল, তবে সন্ধেবেলায় খুবই অল্প কিছু মানুষজন এখানে এসেছিলেন পুজো দিতে। আর সেই সময় আপনার শীতল দেওয়া হয়, আরতি হয়, তো সেই সব কারণে মন্দিরে বেশ লোকজন, অল্প কিছু লোকজনই ছিল, বেশি কিছু নয়। আসুন একবার মন্দিরটা দেখে আসি। কখনো যদি মনে করেন যে এখানে ভোগ দেবেন, তাহলে মন্দির কমিটির সঙ্গে কথা বললে ওনারা এখানে ভোগের ব্যবস্থা করে দেন। এই যে সামনের দিকে যে ঘরটা দেখলেন, ওই ঘরটাতেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, বা আপনি ভোগ নিয়ে এসে বাড়িতেও খেতে পারেন। আমরা অনেকবার অনেকের নেমন্তন্নতে আমরা এখানে গিয়ে ভোগ খেয়ে এসেছি। দেখুন বিগ্রহতে কত মানুষজন এখানে পুজো করছেন, দেখে মনটা ভীষণভাবে ভরে যায়। কত বয়স্ক মানুষ বসে বসে গীতা পাঠ করছেন। ওনারা বললেন সন্ধ্যে থেকে নাকি ওনারা ওখানেই এসে মন্দিরে বসে থাকেন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। সবার ভালো করো ভগবান, কারোর যেন কোনো কষ্ট না থাকে, সবাইকে তুমি ভালো রেখো। আমার আশপাশের লোকজন ভালো থাকবে, আনন্দ থাকবে দেখলে, তবে আমিও তো ভালো থাকবো। বাংলার ঐতিহ্য আমাদের এই মন্দির, আটচালায় তৈরি, আপনাদের তো আগেই বললাম। এর আশেপাশে অনেকেই
আপনার বসতি রয়েছে। দেখুন কত বড় বড় ফ্ল্যাট রয়েছে, বাড়ি রয়েছে, পেছন দিক দিয়ে রাস্তা রয়েছে। তো মানে লোকালিটির মধ্যেই কিন্তু এই মন্দিরটা পড়ে। সামনের এই ঘরটা বলছিলাম না যে এখানেই কিন্তু ভোগ খাওয়ানো হয় টেবিল চেয়ার পেতে। আর সামনের যে ঘরটা দেখছেন ঢুকতে, ওটাই হচ্ছে মন্দির কমিটির অফিস। চলুন এবার ফেরা যাক। যাওয়ার সময় একবার জগন্নাথ মন্দিরটাও আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে যাব। আজকে জন্মাষ্টমী, এই এত সুন্দর মুহূর্তে জগন্নাথ মন্দিরেও কিন্তু খুবই রমরমা। জগন্নাথ মন্দিরটা বেশ লোকজনে ভরপুর। রাধাবল্লভ মন্দিরে যেমন ফাঁকা ফাঁকা, আর জগন্নাথ মন্দিরে তেমনই এই সময় প্রচণ্ড ভিড়। এক তো আপনার ভোগ নিবেদন হচ্ছে, হোম হচ্ছে, তারপরে দেখুন ছোট ছোট কৃষ্ণরা কি সুন্দর জামা কাপড় পরে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে, দেখে চোখ জুড়িয়ে যায়। দেখুন এখানে একটা ছোট্ট কৃষ্ণ, খুব মিষ্টি দেখতে, একেবারে বাঁশি নিয়ে বেশ সুন্দরভাবে সেজেগুজে ঘুরে বেড়াচ্ছে। এই বয়সটাই জানেন ভীষণ ভালো। এই যে এখানে আর একজন কৃষ্ণ রয়েছে। মন্দিরে কত লোক দেখেছেন, খুব ভিড় রয়েছে মন্দিরে। কারণ আমি যে সময় গিয়েছিলাম তখন প্রায় 8টা বাজে, ওই সময় ভোগ হচ্ছে আর আপনাদের হোম হচ্ছিল, যার জন্য অনেক বেশি লোকের ভিড়ও হয়েছিল। তবে জানেন জগন্নাথ দেবকে আজকে একটু সামনে থেকে আপনাদের দেখারও সুযোগ আছে। চল দেখি আমরা। এই দিকটা একটু ফাঁকা আছে, তাই চট করে এদিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠে দেখি যদি জগন্নাথ দেবকে আপনাদের সামনে থেকে নিয়ে গিয়ে দেখাতে পারি। দরজার সামনে কাউকে দাঁড়াতেই দিচ্ছে না, পেছনের লোক সমানে বলছে সরে যান সরে যান, গেটটা ছেড়ে দাঁড়ান। কিন্তু আমি ছেড়ে দাঁড়ালে হবে কি, আমার আশপাশের লোকজন কি আর ছেড়ে দাঁড়াবে? এই দেখুন বলরাম দেব, সুভদ্রা আর জগন্নাথ দেব তিনজনে বিরাজমান। কি অপূর্ব সুন্দর লাগছে, তাই না? আজকে মন্দিরটায় গিয়ে মনটা বেশ ভরে গেল। চারিদিকে লোকজন, জন্মাষ্টমীর পুজো হচ্ছে। সত্যি মানুষের মনে এই আনন্দ যেন সারা বছর থাকে, সেটাই ভগবানের কাছে আমি প্রার্থনা করি। এবার আস্তে আস্তে বাড়ির পথ ধরবো, কারণ হচ্ছে বাড়িতে গিয়ে আবার রাতের রান্না রয়েছে। মা থাকলে মায়ের ওখানেই জন্মাষ্টমীর পুজো করতাম, কারণ আমাদের বাড়িতে মা জন্মাষ্টমীর পুজো বহু বছর ধরে করছে। কিন্তু এবারে মা বোনের কাছে থাকাতে সেই জন্য এবারে আর জন্মাষ্টমীর পুজোয় মায়ের কাছে যাওয়া হলো না। এটা হচ্ছে গর্ভগৃহ জগন্নাথ দেবের, ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, সেই জন্য ঢুকিনি। তাই সাইড থেকেই আপনাদেরকে একবার দর্শন করিয়ে নিয়ে এবার ফেরার পথ ধরবো। দেখুন এখানে সবাই ভোগ দিচ্ছে, সামনে হোম হচ্ছে। মনটা মন্দিরে গিয়ে বসলে সত্যি জুড়িয়ে যায়, কিন্তু সংসারের চাপে পড়ে আমাদেরকে আর মন্দিরে গিয়ে বসে দুদণ্ড চিরবার টাইম আছে? বাড়িতে এসে তাড়াতাড়ি করে রান্না করতে হবে, কারণ সবার খাবার সময় হয়ে গেছে। আর আমার তো আজকে নিরামিষই খেয়েছি, তাই তাড়াতাড়ি করে রান্না সেরে তারপর নিজের কাজে বসতে হবে। এই যে আবার সেই ছোট্ট কৃষ্ণ ঠাকুর আমাদের লাড্ডু গোপাল, একেবারে কি সুন্দর দেখুন ঘুরে বেড়াচ্ছে, কোনো হেলো নেই দোলও নেই, কিছু নেই। চলো আস্তে আস্তে এবার ফিরে যাই। এখানটা তো আপনাদের আগেও দেখিয়েছি, আর একবার জগন্নাথ দেবকে প্রণাম করে নিলে তারপরে বাড়ির পথ ধরবো। আজকে রাত্রে সুজির পায়েস করব, আর করব পনির আলু গাজর দিয়ে মন্দিরে নবরত্নকারী। তবে হ্যাঁ, নবরত্নকারীতে নরকমের জিনিস পড়বে না, ওই যা ঘরে ছিল গাজর আলু একটুখানি কর্ন আর হচ্ছে তার সাথে পনির দিয়ে আর আপনার একটা পেস্ট বানিয়ে নেব। সেটাতে আমি দেব টক দই, কাজু বাদাম, আদা, অল্প একটু পোস্ত, চালমগজ আর তিল, সবটা মিলিয়ে এই যে পেস্টটা বানিয়ে নিয়েছি। এতে একটু লঙ্কা গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, একটু নুন মিষ্টি দিয়ে ভালো করে কষে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো। দেখবেন ভীষণ সুন্দর টেস্ট হয়। ও আর একটা জিনিস ভুলে গেছি, তাল মাখানি। এতে অল্প করে পনিরের তরকারিতে তাল মাখানি দিয়ে দেখবেন
দারুণ কিন্তু টেস্ট হয় খেতে। এত সুন্দরভাবে তাল মাখানিগুলো ফুলে ওঠে, খাওয়ার সময় কিন্তু ভীষণ সুন্দর লাগে। কখনো করে দেখবেন। চলুন, এর থেকে বেশি আর এই ব্লগে কিছুই বলার নেই। আজকে খাওয়া দাওয়া, আজকে সারা দিনে সমস্ত গল্প আপনাদের সাথে করে নিলাম। তাহলে আবার কিন্তু পরবর্তী কোনো একটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ততদিন খুব ভালো থাকুন, ভালোভাবে থাকুন। সামনে পুজো আসছে, পুজো জমিয়ে কেনাকাটা করুন আর খুব আনন্দে থাকুন, সুস্থ থাকুন। এটাই তো আমাদের চাওয়া। বলুন, আসি, নমস্কার।